প্রণাম মহারাজ। সৌগতা, ওনার প্রশ্নের উত্তর আপনি দিয়েছিলেন, তাহলে বসে পড়ছি। কিন্তু আপনার উত্তর দেওয়ার পরেও ওর কাছে একটা সমস্যা এসছে, ও আবার সলিউশন আপনার কাছে চেয়েছে। বলছে, মহারাজ ঠিকই বলছে যে কোনো গার্জেন চায় না যে তার সন্তান নিজেকে জানুক, গীতা স্টাডি করুক, কৃষ্ণকে জানুক। সেটা আমি আজকেই টেস্ট করে দেখলাম। আমাকে বলা হলো এই বয়স থেকে গীতা পড়ে কি হবে, পরে পড়িস, স্কুল আছে, কত টাইম কোথায়, অন্য বুকগুলো কখন পড়বি, বলো না কিছু একটা বললো। তাহলে গীতা পড়তে যাচ্ছে। আমি গীতার ক্লাস বলেছিলাম, ওই জন্য এইভাবে বললো। গীতার ক্লাস এখন করতে দেওয়া হবে। আমি আশা করেছিলাম হয়তো গীতার ক্লাস করতে অ্যালাউ করবে, কিন্তু হবে না। তাই আমি ডিসাইড করলাম আমি নিজেই গীতা পড়বো, বুঝতে চেষ্টা করবো। কিন্তু প্রবলেম হলো, আমি ক্লাস না করলে ভার্সগুলোর কারেক্ট মিনিং জানবো কিভাবে, and how I will apply in my life. মিনিং যদি না জেনেই পড়ে যায়, তাহলে আমার করে বিশেষ কোনো লাভ হবে। নাও হোয়াট শুড আই ডু? দেখো সৌগতা, দুধে যে কোনো ভুল দুতরফা হয়, হ্যাঁ, একদিক থেকে নয়। তুমি প্রশ্ন করেছো, তো আমি তোমাকে বোঝানোর দিকে যাচ্ছি একটু, হ্যাঁ, একটুখানি সায়েন্স স্ট্রিম থেকে বিলংস করি না, তবুও একটু বোঝাতে চেষ্টা করছি যতদূর জ্ঞান আছে। কারণ আমরা যেরকম মানুষ যেই জীবনের স্তরে বাঁচে, সেখানে যুক্তি কাজে দেয়, বুদ্ধি কাজে দেয়, তথ্য কাজে দেয়, এছাড়া আমাদের এগানোর কোনো উপায় নেই। জীবনের ফ্যাক্ট ছাড়া কোনো জিনিস আমাদের ভিতরে প্রবেশ করতে পারে না। এই জন্য অধ্যাত্মকেও বিজ্ঞান বলা হয়। জ্ঞানের গভীরতা, বিশিষ্ট রূপ, বিশিষ্টভাবে বিশেষভাবে জানা কোনো জিনিসকে। এই জন্য কী কী লাগবে? তথ্য লাগবে, যুক্তি লাগবে। তো আমি একটু সাইন্টিফিক ওয়েতে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। শুধু গার্জিয়ান বললে কিন্তু ব্যাপারটাকে ছোট করা হবে, হ্যাঁ। এটা মানবিক প্রকৃতি বা মানবিক বৃত্তি, সব মানুষের মধ্যে এই জিনিসটা আছে। গীতা পড়তে দেওয়া না দেওয়া, তুমি যে বলছো যে আমাকে গীতা পড়তে দেওয়া হচ্ছে না, বা গীতার মতো শাস্ত্রের সামনে যেতে দেওয়া হচ্ছে না, বা জীবনে ধর্মকে আনবার পথে বাধা করা হচ্ছে, এটা মানবিক প্রবৃত্তি, হ্যাঁ। শুধু গার্জেন নাই, আমাদের মধ্যেও আছে। যা কিছু প্রাকৃতিক, তা কখনো চায় না তার বিস্তারের, তার শোষণের, তার খেলার মধ্যে যাতে কোনো ছেদ পড়ে, যাতে তার শেষ হোক। তোমার নিজের শরীর মনও চাইবে না তুমি ওই পথে এগাও। শারীরিক চাহিদা দেখবে আদর্শকে ছোট করে এগোতে চাইবে। খিদে উঠলে দেখবে ধর্মাধর্ম সবকিছু এক হাত থেকে একদম গুল হয়ে যাবে। এটা তোমার নয়, সকলের ক্ষেত্রে। প্রকৃতি আর চেতনা, যে স্তরে আমরা বাঁচি সেখানে এক নয়। এই যে তোমার ভিতর থেকে যে একটুখানি শুনে বলছে না যে এগোতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তার নাম বিবেক। যতক্ষণ সঠিক সঙ্গে আছো, এই বিবেককে পাকা করে নিতে হয়, এ কাজ করছে। কিন্তু দেহ হিসাবে তুমি কারোর মেয়ে, কারোর বন্ধু, জাগতিক যে কোনো সম্পর্ক তুমি যেইভাবেই স্থাপন করো, শরীরকে কেন্দ্র করে, শারীরিক সুবিধাকে কেন্দ্র করে, সামাজিক মান্যতাকে কেন্দ্র করে, তুমি নিজেই তোমার নিজের হিতের পথ রোধ করবে। আমরা দেহ হিসাবে কিন্তু পশু, একদম পশু, হ্যাঁ। বাঘের মতো, বাঁদরের মতো, সাপের মতো। এরা কি গীতা পড়ে? তো যখন দেহবোধ জাগবে, তখন গীতা আসবে না। তুমি কোনো বিয়ে বাড়ি দেখবে না যেখানে গীতা পড়া হবে, গীতার কথা উচ্চারণ করা হবে। বলবে, যদি হয়ে যায়, বলবে কি সব বুড়োদের মতো বলছিস। তুমি কোনো একটা পার্টিতে যাও, তুমি শুধু বাবা মাকে বলছো, তো তুমি কোনো একটা পার্টিতে যাও, নিজেরই বন্ধুদের পার্টিতে, তুমি বন্ধুদেরকে গীতা শোনাতে চেষ্টা করো। আমি প্রথমে কি বললাম, যে শুধু বাবা মা নয়, এটা মানবীয় বৃত্তি। বন্ধুদেরকে বলতে চেষ্টা করো, তোমার বয়সী কাউকে বলতে চেষ্টা করো। তুমি বড় হয়ে অফিসে যাবে বা যদি কোনো কাজ করো, তাদেরকে বলতে চেষ্টা করো, তোমার কাকা জ্যাঠাকে বলতে চেষ্টা করো। কেউ শুনতে চাইবে না, কেউ বলতে চাইবে না, তোমাকে বলতে দেওয়া হবে না। শুধু গীতা না, তুমি সত্য বলতে শুরু করে দাও, তুমি স্পষ্ট বলতে শুরু করে দাও, তুমি বিচার করে স্টেপ ফেলতে শুরু করে দাও।
তুমি যে কোনো জিনিসকে প্রশ্ন করতে শুরু করে দাও, দেখো এই প্রত্যেক স্তরে প্রত্যেকে তোমাকে আটকাবে। শরীরের কাজ একটাই, খাও দাও ঘুমাও এবং বংশ বিস্তার করো। এই স্তরেই আমরা শরীর রূপে থাকি। তুমি যতদূর শরীর, আমরা যতদূর শরীর, এর বেশি আমাদের কোনো নিড নেই। তোমার বাবা মা, সবার বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, সমাজ, পুরো সামাজিক ব্যবস্থা, শুধু একটুখানি বাবা মা বলছি না, এত দূর অব্দি আমি টেনে নিয়ে যাচ্ছি, এই স্তরেই চলে। বাবা মাও এই প্রাকৃতিক স্তরেই বাবা মা হয়েছে। এই জন্য বলি গুরুজন শব্দ চট করে ইউজ করো না, এটা সবার জন্য নয়, মোস্ট প্রিসিয়াস শব্দ এটা। পাখি তার বাচ্চাদেরকে খুঁটে খেতে শেখায়, হাতি তার বাচ্চাকে ধাক্কা দিয়ে দিয়ে উঠে দাঁড়াতে শেখায়, হাঁটতে শেখায়, হরিণ তার বাচ্চাকে ছুটতে শেখায়। তার মধ্যে গুরুতা নয়। ঠিক তেমনই তুমি একাডেমিক যে শিক্ষাও পাচ্ছ, তা গুরুতা নয়, এক স্তর অবধি তোমাকে ইনফরমেশনস দিচ্ছে কি চলছে। ঠিক যেমন হরিণের কাছে তথ্য যদি বাচ্চা না দৌড়ায় তাহলে বাঘ তাকে খেয়ে নেবে। এই তথ্য ভিত্তিক হয়ে তাকে ইনফরমেশন দিচ্ছে যেন হরিণ ও ছোট, কেন করছে এটা, প্রাকৃতিক বৃত্তি, প্রকৃতি শিখিয়েছে। ঠিক তেমনই যখন তুমি চাকরির জন্য, ডিগ্রির জন্য, সামাজিক চাপে, লোকমান্যতার জন্য লেখাপড়া না করলে লোকে কি বলবে, এই সবের জন্য লেখাপড়া করো, তখন তার সামান্য প্রাকৃতিক রাসায়নিক বৃত্তি ছাড়া কিছু নয়। যেই যেই জিনিসের ক্ষেত্রে, তোমার বয়সী বলছি এবং সকলের ক্ষেত্রে বলছি, তোমাদের একদম সচেতন, হোশপূর্ণ, ডেলিবারেট, বোধপূর্ণ, বুঝেছি চয়েস নেই, সেগুলি প্রকৃতি চালাচ্ছে। আমি একটুখানি সায়েন্সের ভাষায় যাই। একটা হরমোন আছে, তার নাম অক্সিটোসিন। যাদের এই হরমোনটার কাজ কি জানো? এই হরমোনটার কাজ হলো বাচ্চা জন্ম দেওয়া। এই প্রকৃতি যে জন্ম দেয়, শরীর বাড়লে শরীরের সাথে সাথে এটা আসে, যে মায়ের বুকের দুধ হয়, আমরা বলি মায়ের বুকের দুধের ঋণ। এই কথাও বলতে পারো যে অক্সিটোসিন হরমোনের ঋণ। শুনতে খারাপ লাগবে, কিন্তু আমার কথা নিতে হবে না, তথ্যভিত্তিক তো চলতে হবে। আমরা না অধ্যাত্ম মনস্ক না বিজ্ঞান মনস্ক। মায়ের বুকের দুধের ঋণ কথাটা ছড়িয়ে দেওয়া হয়েছে, কোন দুধের ঋণের কথা বলছো? এটা মা চুজ করেনি। ইভেন মায়ের মা হওয়ার ইচ্ছা মা চুজ করেনি। প্রকৃতিতে যা ঘটছে তাই তো বলতে হবে ঘাস গজানোর ঋণ, গাছ বেরানোর ঋণ, সূর্য ওঠার ঋণ, এগুলি প্রাকৃতিক। ঘাম বেরানোর ঋণ, মূত্র ত্যাগ করার ঋণ, ঘুম পাওয়ার ঋণ। অনেক বছরের সংস্কারে আমাদের ধাক্কা লাগে, কিন্তু অস্বীকার করার জো নেই, এটাই তথ্য। তোমার জন্মের কারণ, প্রত্যেক বাচ্চার জন্মের কারণ, পিতা মাতা যেই জন্য পিতা মাতা হয়েছে, এই যে ফার্টিলিটি হচ্ছে সবকিছু, এই হরমোন করাচ্ছে, মুখ্যত এই হরমোন করাচ্ছে। তাই বলছি বাবা মা হওয়া উঁচু নয়, প্রাকৃতিক। মা যে সন্তানকে ছাড়তে পারে না, এর কারণ কিছু হরমোনস। এটা মায়ের ডেলিভারির চয়েস নয়, এতে হোশ নেই, সচেতনতা নেই, বিবেক নেই, প্রজ্ঞা নেই। এই জন্যই তো সন্তান খারাপ থেকে খারাপ কাজ করলেও মাতাকে ছাড়তে পারে না, বুঝে গিয়ে চোখের সামনে দেখেও ছাড়তে পারে না, ইগনোর করে। কেন করছে এগুলো? যদি কোনো মা, বাবা বা অন্য কেউ তোমার মুখের উপর সহজ সত্য বলতে পারে, তোমার ভৌতিক আকর্ষণকে, এই হরমোনাল রাসায়নিক দাবিকে উপেক্ষা করে, একমাত্র সে গুরুজন হবার যোগ্য। কিন্তু মুশকিল হয়ে গেল, যেই তোমাকে এই সহজ সত্যটা বলবে বা কাউকে সহজ সত্য বলবে না, তাকে মোটেই ভালোভাবে নেব না। এটা আমার বানানো কোনো সিদ্ধান্ত নয়। আরেকটা হরমোনস আছে, প্রবাবলি প্রোল্যাকটিন বলে। এটা মা বাবার প্যারেন্টাল যে বিহেভিয়ার করে, যে তোমাদের যত্ন নেয়, তুমি ঘুমালে তোমাকে তুলে দেয়,
তোমার ক্লান্তির খবর নিচ্ছে, তুমি কি খাবে দেখছে, স্পেশাল কেয়ার করছে, গাইড করছে এবং সো কল্ড কষ্ট স্বীকার করছে। কিছুদিন আগে একজন আমাদের কমেন্ট বক্সে এসে বলছিল মা যে কষ্ট স্বীকার করে তা অনেক বেশি। হ্যাঁ, কষ্ট স্বীকার করে না, বাধ্য হয় কষ্ট স্বীকার করতে। তোমার যে হিতাকাঙ্ক্ষী, যে গুরু, তার পিছনে তার ডেলিভারির চয়েস আছে, কোনো হরমোন কাজ করছে না তোমার জন্য। এই যাবতীয় কষ্ট স্বীকার এইসব যে করায়, ইভেন তুমিও যে বাবা মাকে নিজের গার্জেন মনে করো, তাদের প্রতি যে অ্যাফেকশনেট ফিল করো, এই হরমোনটার জন্য মাত্র। এ খেলা প্রাকৃতিক। এর যদি অভাব হয়ে যায় তখন হঠাৎ করে দেখা যাবে মা সন্তানের প্রতি অত এফেকশনেট বিহেভিয়ার করছে না, বা সন্তান মায়ের দিকে অত তাকাচ্ছে না। তখন লোকে এসে বলবে বাবা মা এমন কিভাবে হতে পারে, এরকম প্রশ্ন এসেছে। হতে পারে, আলবাত হতে পারে। আমি এক কথা একে প্রাকৃতিক বলছি। আমার ছেলে আমাকে দেখে না মহারাজ, এত বড় করে মানুষ করলাম। আরে ভাই, ছেলের মধ্যে দেখলেও প্রজ্ঞা নেই, না দেখলেও প্রজ্ঞা নেই, তার মধ্যে বিবেক নেই। যতক্ষণ হরমোন খেলছে ছেলে ততক্ষণ দেখবে। ও বেচারা কি করবে? আপনি বা বেচারি কি করবেন? আপনার জীবন আপনার চয়েসে চলছে না। না, জীবন প্রকৃতি চালাচ্ছে, পরিস্থিতি চালাচ্ছে। পরিস্থিতি মানে এই দেহের মধ্যে ভিতরে যে রসায়ন চলছে সে চালাচ্ছে। বাহ্যিক যা কিছু দেখছেন সেই অবস্থা এবং এই রসায়ন মিলে আপনার পক্ষে সিদ্ধান্ত নিচ্ছে বা বিপক্ষে সিদ্ধান্ত নিচ্ছে। আপনি সিদ্ধান্ত নেন কোথায়? আরে ছেলে ছেলে কোথায়, বাবা মা কোথায়? একটা প্রাকৃতিক রাসায়নিক বিকার চলছে। এই স্তরে মনে হয় কোনো প্রেম, কোনো শ্রদ্ধা, কোনো প্রজ্ঞা, কোনো বিবেক, কোনো ডেলিভারির সিদ্ধান্ত, কোনো সচেতনতা থাকতে পারে? এগুলো ভৌতিক পদার্থ নয়। জাগতিক সব প্রেম ভৌতিক, এই অর্থে বলা হয়। তাই বলি প্রেম শিখতে হয়, সংস্কারিত হতে হয়, বিবেক শিখতে হয়। তুমি গুগল করে দেখো, বিবেককে ট্রিগার করতে পারে এমন কোনো রকম হরমোনস তুমি পাবে না। কিন্তু খাওয়ার, ঘুমানোর, অ্যাফেকশনেট ফিল করার, কাঁদার, হাসার সব হরমোনস তুমি পেয়ে যাবে। তুমি একবার সার্চ করো, যাকে কনসিয়াসনেস বলে, তাকে জীবনে ম্যানিফেস্ট করতে কি হরমোন কাজে লাগে। কোনো উত্তর নেই। যদি জীবনে জ্ঞান আসা প্রাকৃতিক হতো, তবে যে কেউ কোনো বই না করে, কোনো সৎসঙ্গ না পড়ে, কোনো মনন না করে, জীবনের কোনো ধাক্কা না খেয়েই ন্যাচারাল ডিউ কোর্সে প্রত্যেক ব্যক্তি বিবেক, বৈরাগ্য এবং মুক্তি পেত। প্রত্যেক পুরুষই মহাপুরুষ হতো। কিন্তু তা কি হয়? কারণ এগুলোকে সাধতে হয়। এখানেই গুরু ও শাস্ত্রের কাজ বা সঠিক সংস্কারের কাজ। বাবা মা বন্ধু আত্মীয় যেহেতু ওই শারীরিক প্রবাহের উপরে ওঠেনি, সেই জন্য তারা চাইলেও তোমার ধর্মের সহায়ক হতে হবে না, ধর্মের সহায়ক হতে পারবে না। কারণ যদি ধর্মের সহায়ক হতে হয়, তাদেরকে নিজেদের এই প্রাকৃতিক বৃত্তি বা রসায়নের ক্রিয়ার উপরে উঠতে হবে। তারা যদি না ওঠে, তারা যদি তার লাভ না পায়, তার ফলাফল থেকে যদি তাদের জীবন পরিবর্তন না হয়, কিভাবে তোমাকে গাইড করবে বা কেনই বা তোমায় গাইড করবে? তোমার করে না, কারোর করবে না। যদি কেউ করে, সেরাম পিতা মাতাকে গুরুজন বলতে হবে। সে গুরুর কাজ করে দিচ্ছে, সে তার তথ্যের উপরে সম্ভাবনার দিকে এগোচ্ছে, হাঁটছে। দেহ থেকে চেতনার দিকে হাঁটা একেই বলা হয়। তোমার দিক থেকে কি ভুল হচ্ছে? এটা তাদের দিক থেকে হচ্ছে যে তারা প্রাকৃতিক যে জীবন তাকে শেষ কথা মনে করছে এবং সেইখান থেকে গাইড করছে। এই প্রকৃতিতে এক প্রকার শোষণ, হিংসা চলতে থাকে। তোমার দিক থেকে কি ভুল হচ্ছে? তুমি এই ক্ষেত্রে চেতনার শিক্ষক হিসাবে তাদের অভিভাবক মনে করছো, এটা তোমার ভুল। কেন মনে করছো? কারণ বাবা মা তোমাকে জড়িয়ে ধরে, তোমার কেয়ার করে। আমি কি বলছি? অক্সিটোসিন হরমোন ট্রিগার্ড হয় তোমার মধ্যেও, তোমার বাবা মার মধ্যেও। তখন তাদের দিক থেকে প্যারেন্টাল হরমোনগুলো গ্রো করে এবং তোমার দিক থেকে তোমার ট্রাস্টওয়ার্দি মনে হয়, তাদেরকে সেফ মনে হয়, তার প্রতি ভালোবাসা ফিল করো। কেন? তার কারণ হলো এগুলি তুমি যখন ফিল করবে, তখন তোমার দেহের যে গ্রোথ হরমোনগুলো আছে সেগুলো স্টিমুলেট হতে থাকে। আর প্রকৃতি কি চায়? আমি প্রথমেই বলেছিলাম, প্রকৃতি চায় বিস্তার, তোমার দেহ থেকে আরেকটা দেহ তৈরি করতে। তুমি যখন এরম ফিল করবে,
তুমি যখনই তাদের প্রতি এগুলি ফিল করবে, তোমার শারীরিক বিকাশ হবে, এমন এমন হরমোনগুলো তোমার মধ্যে চলে আসবে। এই হরমোনগুলোকে দেখা যাচ্ছে না, কিন্তু এটাই তথ্য, এটাই বিজ্ঞানের সৌন্দর্য, যে তার কাছে গেলে সে মিথ্যে কথা বলবে না। বিজ্ঞান কখনো বলবে না আকাশ থেকে নেমে এসেছে পিতামাতার প্রেম, মায়ের বুকের ঋণ আছে, মায়ের বুকের দুধের ঋণ আছে। কিসের ঋণ? এটা একটা ক্রমাগত গ্র্যাজুয়াল প্রক্রিয়া বিস্তারের। তোমার বাবা মা তার বাবা মার থেকে পেয়েছে, তোমার বাবা মার থেকে তুমি পাবে, তুমি আরেকজনের দিকে এগিয়ে চলে যাবে। যে মাঝখানে এটাকে ব্রেক করতে পারে সে জীবনের উচ্চতা পায়। তুমি যত যত তাদের প্রতি এই যে এফেকশনেট ফিল করছো না, এই জন্যই তুমি মনে করছো তারা তোমার অভিভাবক হতে পারে। তাদের মধ্যে কোনো গুরুতা, কোনো অভিভাবকত্ব নেই। 99% পিতামাতার মধ্যে তা দেখা যায় না। আমি আবারও বলছি, আমি সবাইকে এর মধ্যে ইনক্লুড করছি না। যদি কেউ এই কাজের বিরোধিতা করে, যদি কেউ প্রকৃতির বিরোধিতা করে, সন্তানকে সঠিক পথ দেখায়, সেই পিতামাতা অবশ্যই নমস্য, সে গুরুজন পদবাচ্য। এর সাথে এটাও বলছি, বাকিরা মোটেও নয়, একদম নয়। তোমার দেহ বড় হতে চায়, এবং এই দেহ বড় হতে গেলে তোমার পিতামাতা তোমার কাছে সেফ মনে হয়। এই হলো প্রাকৃতিক সম্পর্ক। তো অবাক হয়েও না, কেন করছে, কেন আমাকে আটকাচ্ছে? ভেবেছিলাম তারা গীতা পড়তে দেবে, কি করে দেবে? দে আর হেল্পলেস। ব্যক্তি আছে কোথায়? ব্যক্তিত্ব একটা ভ্রম মাত্র, ব্যক্তি নেই। তোমার পিতামাতা তোমার পিতামাতা নয়। যদি তোমার মায়ের নাম হয় শ্রীমতী মীরা ঘোষ, তুমি তাকে এই কথা বলতেই পারো, প্রোল্যাক্টিন আর অক্সিটোসিন ঘোষ। এই দুটোই তো খেলছে। নামটা তো কথার কথা মাত্র। তাদের চয়েস কোথায়? তাদের ঠিক ভুল নির্ণয়ের ক্ষমতা কোথায়? এই নির্ণয়ের ক্ষমতার জন্য তো তাদের বিবেকে উঠতে হবে। আর যদি নির্ণয়ও যা জগতে ঘটে না, তা সব এই প্রাকৃতিক স্তরেই, প্রাকৃতিক স্তরেই এবং রসায়নের মধ্যেই ঘটে। কোন দিকে বেশি সুবিধা পাবো? আমি যে সুবিধাবাদ বলি, এটা এই অর্থে বলি, তুমি যখন জগতে চুজও করবে, তোমার মধ্যে যদি বিবেক না থাকে, তোমার প্রত্যেকটা চয়েস একই স্তরের হবে। যেমন তোমার জলাতঙ্ক হয়েছে, বা তোমার এমন কোন একটা রোগ আছে যাতে জল খাওয়া যাবে না, তুমি বলছো ডাবের জল খাবো না কোল্ড ড্রিঙ্কস খাবো অথবা আইসক্রিম খাবো। তুমি থাকতে চাচ্ছ একই স্তরে, জলের চাহিদা তোমার, গলা শুকিয়ে গিয়েছে, তো বিভিন্নভাবে তুমি জল চাইছো। শুধুমাত্র আমাদের 99% চয়েস এইরকম চয়েস। যার বিবেক নেই, সে জীবনের কোনো ক্ষেত্রে, জীবনের কোনো পর্যায়ে সঠিক চয়েস করতে পারবে না। আমরা ধরে নিই একটি ব্যক্তি তো এই দিকটা খারাপ, তার ওই দিকটা ভালো, কি করে ভালো হবে? যে প্রকৃতি স্তরে আছে তার ভালোর কোনো প্রশ্ন নেই। সে আছে কোথায় যে নিজের ভালো করবে? চেতনা কোথায়? সচেতনতা কোথায়? হুঁশ কোথায়? সে বিয়ে করুক না করুক, সে রোজগার করুক না করুক, সে সাধু হোক, সে গৃহস্থ হোক, যদি প্রকৃতি স্তরে থাকে তার কোনো উচ্চতা নেই। আর এটা মনে করো না যে বাবা মা জানে না যে গীতায় কি আছে, গীতার কত গুণ। এক কথা ঠিক যে বাবা মা তারা জানে না যে গীতার কত গুণ, কারণ তারা সেই স্তরে ওঠেনি। কিন্তু আরেক স্তর থেকে দেখলে এটা অবশ্যই ঠিক, সামাজিক প্রভাবে তারা খুব ভালো করে জানে যে গীতার সাথে আমাদের এই হরমোনের খেলা চলবে না। হয়তো তারা টেকনিক্যাল টার্মগুলো জানে না, কিন্তু ব্যাপারটি তারা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিয়েছে। তুমি দুঃখকে সাজিয়ে কবিতা লিখতে পারো, আসলে ওটা শারীরিক পীড়া, তা গিয়ে চেতনায় দুঃখে পরিণত হয়েছে। তুমি কবিতা লিখে দিয়েছো, তুমি মনে করছো বা কেউ মনে করছে যে আহা আমি কত উন্নত হয়েছি, কিন্তু সেই সেই দুঃখের একই কারণ কুকুর ছাগল বেড়ালের ক্ষেত্রেও আছে। তুমি শুধু সাজিয়ে লিখতে পারো তোমার বুদ্ধিবৃত্তির দ্বারা, এইটুকুই পার্থক্য। গীতা পড়লে কি হয়, তারা তোমার থেকে অনেক ভালো জানে, কিন্তু এতে দেহের যে চাহিদা, যা কিনা প্রাকৃতিক, তা সিদ্ধ হবে না। তাই এটা প্রেম নয়, তোমার প্রতি কেয়ার নয়, যে তুই পড়াশোনা করবি, কখন এটা করবি, যেসব কথাগুলি বলা হচ্ছে যে তোর টাইম নষ্ট হবে, পরে করবি, বয়সকালে করবি, এগুলি প্রেম নয়, এগুলি নিষ্ঠুরতা, ক্রূরতা, হিংসা। ঠিক যেমন জঙ্গলে চলে, এটা শোষণ। এবং একেই প্রেম বলি,
আমরা, তারা আমার কত কেয়ার করে, তাই না? যখন বাঘের খিদে পায়, যখন কোনো আমাদের খিদে ওঠে না, এখানে কয়েকটা হরমোনের ক্রিয়া চলে। গ্রেলিন হরমোন, লেপটিন হরমোন, আরো কিছু হরমোন আছে, সম্ভবত নিউরোপেপটাইড হরমোন। এই কয়েকটি জিনিস খিদে তৈরি করে। তুমি টিভিতে দেখছো কি, ন্যাচারাল জিওগ্রাফিক চ্যানেলে দেখছো, বাঘ কি করছে, হরিণকে চেস করছে, খুব করে করে ছুটে 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 তাকে ধরলো, ছিঁড়ে পেট টেনে খেয়ে ফেললো, হাড় গোড় রক্ত মুখে বাঘে লেগে আছে। বলি বন্ধ কর বন্ধ কর, কি খারাপ জিনিস ঘটলো। আমি তুমিও তাই করি, শুধু এই কাজটা রান্নাঘরে চলে, কোনো ফার্মে চলে, কোনো হোটেলে চলে। বোঝো, এগুলি রাসায়নিক প্রাকৃতিক কাজ। একই কাজ আমরা করছি, এই হরমোনসগুলোর চাহিদা পূরণ করছি, বা প্রকৃতির চাহিদার আমরা, বা প্রাকৃতিক চাহিদার আমরা দাস হয়ে আছি। আমি এই অর্থে বলি, তুমি কোথায়, কোথায় তোমার স্বাধীন সত্তা? আমরা মাংস দেখে, হাড় দেখে বলি হিংসা। যেটা তোমার কাছে কড়াইতে সেজে গুছিয়ে এলো, সেটা হিংসা নয়? তুমি যখন একজনকে নিচু দেখানোর জন্য সব রকম ব্যবস্থা করো, তুমি যখন ঘুষ দিয়ে বিভিন্ন ক্রাইমকে প্রমোট করো, তুমি যখন মিথ্যা অ্যাডস করো, সেটা হিংসা নয়? শুধু খাওয়াই হিংসা? তুমি কাঁচা মাংস দেখলে, কাউকে কেটে ফেললে, একটা মানুষ মারা গেলে বলো হা হা, দেখো কি অন্যায় অত্যাচার হচ্ছে। আর তুমি মুরগির সাথে যেটা করো, গলা টিপে এক কোপে যে মেরে দাও, আর তুমি এইভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকো কোনো একটা চিকেন শপের সামনে, সেটা হিংসা নয়? আচ্ছা, তুমি দেখতে নাই পারো, ওই যে এসি রুমের পর্দার আড়াল থেকে যেই প্লেটটি তোমার জন্য বেরিয়ে এলো, তা হিংসা নয়? চরমতম হিংসা নয়? আপনি হিংসাকে বৈধভাবে সাজিয়ে সেলফি যখন তুমি দাও স্ট্যাটাসে, তুমি চরমতম হিংসক নও? তোমাকে প্রজ্ঞা দিয়েছে, অপশন আছে তোমার কাছে, কিন্তু তুমি তা ইউজ করছো না। কাজ একই, কিন্তু মানুষের কাছে দায়িত্ব বেশি, কারণ তার কাছে অপশন আছে, পশুর কাছে অপশন নেই। মানুষ যখন এরকম রাসায়নিক বিকারের সাথে বিকৃত হতে থাকে, তা পাপ, তা অন্যায়, তা মানবতার কলঙ্ক, এবং তা মানবতাকে নাশ করবে। এবং এই কাজই প্রত্যেকে ঘরে ঘরে হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। এইসব প্রাকৃতিক বৃত্তিকে কখনো জীবনে উঁচু স্থান দিও না, এবং যারা এই প্রাকৃতিক বৃত্তির সাথে চলে তাদেরকে কখনো জীবনে উঁচু স্থান দিও না। এর মধ্যে কোনো সৌন্দর্য নেই, শিব নেই, সত্য নেই, যথার্থ প্রেম চেতনার উচ্চতা কিচ্ছু নেই এতে। মানুষের কাছে যেহেতু সম্ভাবনা আছে, মানুষকে বিবেকের সামনে দাঁড়াতে হয়, আমাদেরকে আমাদের মনকে একটা সঠিক উত্তর দিতে হয়, নাহলে ও তৃপ্ত হয় না, শান্ত হয় না। এবং এই যথার্থ উত্তর বিবেক দিয়ে দিতে হয়। যা হোক বুঝিয়ে দিলে কাজ হবে না। কেন কাজ হবে না? যেই যা হোক বুঝিয়ে দিয়েছো, তুমি যথার্থভাবে বোঝোনি, তার প্রমাণ হলো ভিতরে উত্তর পেয়েও শান্তি হবে না। কিছুক্ষণ শান্তি হয়, আবার অশান্তি হবে, মনে হবে যা সব তো বুঝে ফেললাম, আবার এমন কেন হলো, এমন হতে থাকবে। যদি জীবন এমন চলছে, একই ভুলের বারবার রিপিটেশন হচ্ছে, তুমি বিবেকের সামনে দাঁড়াওনি, তুমি প্রাকৃতিক স্তরে ওই আইসক্রিম জল, ডাবের জল, কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে ঘোরাঘুরি করছো। বিবেকের স্তরে না উঠলে কোনো জীবের শান্তি নেই, অ্যাটলিস্ট মানুষের কোনো শান্তি নেই। তার চেতনা যথার্থতা চায়, সত্য চায়, উত্তর চায়, আত্মা চায়। আর বিবেককে জন্ম দেবার কোনো হরমোন নেই, একে সাধতে হয়। তাই সঠিকভাবে তাকে শেখাতে হয়। এই অর্থে বলি প্রেম শিখতে হয়। সিমিলারলি জ্ঞান, প্রজ্ঞা, বিরাগ, হুশ, করুণা, অন্যের হিত কি করবে, আগে হিত কাকে বলে তা তো জানা, সেটা শেখা। এবং তা তো সেই শেখাবে যে কাজটা নিজের জীবনে করেছে। যে জীবনে বিবেককে নামিয়েছে, সেই ক্ষেত্রে বয়স বিচার করো না। ছোট হোক শেখো, বড় হোক শেখো, নিচু জাত হোক শেখো, উঁচু জাত হোক শেখো, প্রকৃতি থেকে শেখো, যেখান থেকে পারবে বিবেক শিখে নাও, কোনো ভেদ নেই। এই অর্থেই কোনো সন্ন্যাসী ত্যাগীকে গুরু বলা হয়েছে শাস্ত্রে। তারা এই প্রাকৃতিক রেসপন্সে চলা ছেড়ে দিয়েছে, যে ছেড়েছে সেই গুরু। আবার উল্টো দিকেও সত্যটা শুনে নাও,
যতই উঁচু থেকে উঁচু পদে থাকুক, যতই বয়সে বড় হোক, যতই প্রচলিত সম্মানীয় হোক, কারোর মধ্যে যদি তোমার এই বিবেকের দরজা খুলে দেবার যোগ্যতা না থাকে, তাকে কখনো গুরুজন বলো না। এই গুরুতা যখন তুমি স্বীকার করে নাও, তখন তুমি সংস্কারকে ধাক্কা দাও, ওটাকে ডাবল হতে দাও, যে হ্যাঁ, এ আমার জীবনের অভিভাবক। কেউ অভিভাবক নয় যদি তার মধ্যে বিবেক আর প্রজ্ঞা না থাকে, কেউ নয়। আর যদি কারো বিবেক প্রজ্ঞা থাকে, একদম ইস্যু রেখো না যে ব্যক্তিকে কোথায় আছে, কিভাবে পাচ্ছি। সেটা কোনো বই হতে পারে, সেটা কোনো বই হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো স্থান হতে পারে, যে কোনো পরিস্থিতি হতে পারে। যেখান থেকেই প্রেম পাচ্ছ, যেখান থেকেই প্রকৃতির উপরের কোনো দরজা পাচ্ছ, সেই দরজার দিকে এগিয়ে যাও, কারোর বাধা শোনো না। গীতায় অর্জুন এই হরমোনাল এফেক্ট থেকেই তো আসক্ত হয়েছে, এবং শ্রীকৃষ্ণ তা ভাঙছেন। তো সন্তান, স্বামী, স্ত্রী, পুত্র, বন্ধু, যেই হোক না কেন, এরা যখন কৃষ্ণের কথা শুনতে শুরু করে, তখন প্রাকৃতিক জীব বা অর্জুনের বিষাদ তো চলবে না। তার বিষাদের খেলায় ব্যাঘাত ঘটে, তার প্রাকৃতিক খেলায় ব্যাঘাত ঘটে। বিষাদ বাড়বে, তবে তো কেউ নেশা করবে, তবে তো কেউ সেক্স করবে, তখন তো কেউ ভোগ করবে। তো অর্জুন বিষাদ যোগ কৃষ্ণ চলতে দেয় না। এবং জেনে রাখো, প্রত্যেক ব্যক্তি এটা জানে, কিন্তু এর জন্য অর্জুনকে দাম দিতে হয় না। ভীষ্ম পিতামহের উপর তীর চালাতে হবে, দ্রোণাচার্যের উপর তীর চালাতে হবে, দুর্যোধনের জঙ্ঘা ভাঙতে হবে। হরমোন এগুলো অ্যালাউ করে না। হরমোন বলে, এফেকশনেট হরমোন বলে, এগুলি আমার ভালো লাগছে, এরা আমার সহায়ক বৃদ্ধির। অর্জুনের জন্য বুঝেও বুঝতে চাইছে না, কেমন নিজেকে বোকা বানিয়েই চলেছে, ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করেই চলেছে। তো তোমার বাবা মাও জানে যে গীতার মধ্যে কি আছে, কিন্তু তাদের হরমোন তাদেরকে অ্যালাউ করছে না, অর্জুনের হরমোন যেমন অ্যালাউ করছিল না। ফলে কি হবে, তোমাকেও তারা তাদের দলেই টানতে চাইবে, এটা তাদের বাধ্যতা। তো কাজ হলো আগে বোঝা। তোমার ক্ষেত্রে জ্ঞান, বিবেক, আত্মার প্রকাশ, এটা আগে হওয়া দরকার। আত্মা প্রকাশিত না হলে কোনো সম্ভাবনা নেই। এবং আত্মার প্রকাশ কিভাবে হয়? বিবেকে হয়। যার জীবনে বিবেক এসেছে, তার জীবনে আত্মার দরজা খুলতে শুরু করেছে। জীবনের একমাত্র শক্তি তাই আত্মা। নায়ম আত্মা বলহীন লভ্য। বল ছাড়া আত্মাকে পাওয়া যায় না, আবার আত্মাই মাত্র বল, দুটো একই সাথে। এবং নিশ্চিত জেনে রাখো, জীব হিসেবে আমরা সবাই আত্মা। বল প্রকাশ করো, আগে বোঝো। ও নিজের যে অ্যাফেকশন এবং এই বেস্ট যে রিলেশনগুলো আছে, তার মহত্তার যে ছবি নিজের মাথায় আছে, তার থেকে বের করো। এইসব ক্ষেত্রে কোনো পারমিশন চাই না, একদম চাই না। তাই শ্রীরামকৃষ্ণ বললেন, যে মা ঈশ্বরের পথে বাধা দেয় সে অবিদ্যা মা, তার কথা না শুনলে কোনো দোষ নেই। আগে বোঝো, শোনার মানার এরিয়াই নয় এটা। তাই বলি, বাজার করা শেখো, দাম দর করা শেখো, শৌচ করা শেখো, হার্ডলি বাগান করা শিখে নাও, ডেলি ওয়ার্কের মধ্যে কিভাবে এফিসিয়েন্টলি করতে হয় সেইটুকুনি জেনে নাও। এত অব্দি ঠিক আছে, ব্যাস। কিন্তু জীবন কারোর হাতে, যাত্রার হাতে দেব না। কাকে জীবনের কেন্দ্রে বসাবে, এ বিষয়ে খবরদার, খুব সাবধান। এক্ষেত্রে কৃষ্ণের মতো কাউকেই বসাতে হবে। কোনো কবিরের কথাই মাত্র শোনো। কে জানে সমাজে এটা একটা মিথস জানি ছড়িয়ে দিয়েছিল যে বয়স যাদের বেড়ে গেছে তারাই জীবন শেখানোর হকদার। একদমই তা হয় না, একদম হয় না। মহতের মাত্র শোনো, মাত্র মহতের শোনো, আর কারোর নয়। বাকি কেউ জীবন দেখানোর হকদার নয়। এগুলো বুঝেই আমরা কি করেছিলাম, প্রথমেই এটা আমরা বুঝেই এগিয়েছিলাম, জানতাম এটা হওয়ারই। তোমার ক্ষেত্রে নয়, এবং বহু আছে যাদের ক্ষেত্রে এটা ঘটছে, এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আমাদের সাধ্যমতো সাপোর্ট দিতে। সেই জন্য আর্থিকভাবে যারা সচ্ছল নয়, যারা তোমার মতো স্টুডেন্ট, অথচ
গভীরভাবে জিজ্ঞাসু, তাদের জন্য ছাড় বা ফ্রি এর ব্যবস্থা আমরা করেছিলাম। তোমাকে অনলি প্র্যাকটিক্যালি এই দিক থেকে কেউ চাপতে পারে, কিছু না, তুমি একটা সামান্য মেল করো, কিছু তথ্য চাওয়া হয় সেটা তুমি দিয়ে দাও, তুমি এই আর্থিক দায়ভার থেকে মুক্ত হয়ে যাবে। এতক্ষণ যা বুঝলে আর বাকি এতক্ষণ যা বুঝলে তার প্রতিরোধ ও উঠে দাঁড়ানো তো তোমাকেই নিজের জ্ঞান এবং বিচারকে জীবনে আনার দ্বারা করতে হবে, কাজে লাগাতে হবে। অনলি তুমি নও, সঠিক পথে সব ক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলেছে, দূরের নয় কাছের লোক সব থেকে বেশি বাধা হয়েছে। শত্রু কত আর বাধা দিয়েছে, মিত্রই বেশি ঠকিয়েছে, তারাই বেশি ক্ষতি করেছে। সব যে তাদের দোষ তাও নয়, কারণ তারা নিজেই জানে যে তারা কি করছে। এই জন্য তো অজ্ঞান বলা হয়েছে, সাময়িক অজ্ঞান। দেখো, কৃষ্ণ না থাকলে দুর্যোধন, শকুনি, ধৃতরাষ্ট্র এরা তো নিশ্চিত আছে। জ্ঞান বিবেক প্রজ্ঞা থাকুক না থাকুক, দেহ তো নিশ্চিত আছে, দেহবোধ তো নিশ্চিত আছে। সেই স্তরেই তোমার বাবা মা কথা বলছেন। কি হবে এদের হাতে যদি সমাজ পড়ে? এদের হাতে পড়লে বুঝুন, পিতামাতাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যেই পথে এদেরকে আটকাচ্ছেন, আপনারা নিজেদেরই সাময়িক ক্ষতি করছেন, পুরো অস্তিত্বের, পুরো সমাজের মানবতার ক্ষতি করে দিচ্ছেন। দুর্যোধনের হাতে যদি সমাজ পড়ে, তাহলে আপনাদেরই স্ত্রী আর মেয়ে শ্লীলতাহানি হবে দ্রৌপদীর মতো, মাথায় রাখুন। সমাজের উপরে অত্যাচার চলতে থাকবে, জুয়া খেলা, নেশা চলতে থাকবে সমাজে। দুর্যোধন থাকলে তাই তো প্রমোটেড হবে, ক্ষমতা প্রয়োগ হবে, ভাই ভাইকে বিষ খাওয়াবে ভীমের মতো, কোনো যৌতুগৃহ পুড়বে, এবং এগুলো কোনো বাইরের লোক করবে না, আপনার নিজের লোকই করবে। মনে করুন একবার মহাভারতের কথা। যদি ধৃতরাষ্ট্র রাজা হয়, থাকবে আর্থিক সমতা, থাকবে রাজনৈতিক স্থিরতা, থাকবে কোনো সামাজিক স্থিতিশীলতা। প্রত্যেকটি মানুষ তার সন্তানের প্রতি অন্ধ হবে, ন্যায় অন্যায়ের পরিভাষা সমাজ থেকে মুছে যাবে, এবং কৃষ্ণের কাছে না যেতে দেওয়া সন্তানদেরকে এই পথ প্রশস্ত করছে। অ্যাক্টিভলি প্যাসিভলি এসবের পক্ষ নেবেন না, আমি অনুরোধ করছি, নেবেন না। আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সর্বশান্ত হবেন ও বলবেন তারপরে এমন কেন হলো? কৃষ্ণকে জেতাননি, জীবনে কৃষ্ণকে আনেননি, এবং আপনার প্রিয়জনদেরকে আনতে দেননি। কি ভালোবেসেছেন তাদেরকে? অপ্রেম এনে দিচ্ছেন তাদের মধ্যে, দেহবোধ এনে দিচ্ছেন তাদের মধ্যে। এই জন্য এমন হলো, কারণ কৃষ্ণকে জীবন থেকে দূর করা হয়েছিল, বুদ্ধের সাথে বসতে দেওয়া হয়নি, কবিরের সাক্ষী, কবিরের দোহা শুনতে দেওয়া হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছিল। এই জন্য ঘটলো এই পুরো সামাজিক বিপর্যয়। এখনো সাবধান হয়ে যান। আর স্টুডেন্টসদেরকেও বলছি, তোমাদের জন্যই ব্যবস্থা করা, তোমরাই তো ভবিষ্যৎ। খোলা চোখে জীবনকে দেখো, কারোর চশমা দিয়ে নয়। আমিও যা বলছি মিলিয়ে নাও, মিলিয়ে নাও। আপনারা যারা ডোনেশন করেন বা আমাদের সহায়তা করছেন, যারা বলে না যে ডোনেশন কি হবে, তাদের উদ্দেশ্যে বলছি। যারা বলছেন না মহারাজ মার্কেটিং করছেন, হ্যাঁ করছি, আমি কৃষ্ণত্বের মার্কেটিং করছি। আনতে হবে। ভিড় কৃষ্ণকে সামনে আসতে দিতে চায় না, ভিড় চায় কৃষ্ণ নিরস্ত থাকুক, কৃষ্ণের হাতে কোনো শক্তি যেন না থাকে। আপনার দেওয়া সংসাধন, আপনার দেওয়া অনুদান এমনই কোনো সৌগতা বা এদের মতো যারা আছে তাদেরকে এগিয়ে দিতে সহায়তা হয়, তাদেরকে এগিয়ে দিতে সহায়ক হয়। আপনারই দেওয়া 200 টাকা, 500 টাকা, 1000 টাকা এদেরকে আমাদেরকে ফ্রিতে ব্যবস্থা করে দেওয়ার জন্য সহযোগিতা হয়ে যায়। কারণ ইউটিউব বা ওয়েবসাইট আমাদেরকে ছেড়ে কথা বলবে না, এবং আপনার সাথে বসার জন্য এই মাধ্যম আমার প্রয়োজন। কারণ সৌগতার মতো যারা আছে তাদেরকে আসতে পর্যন্ত দেওয়া হয় না, তাদের কাছে আমাকে পৌঁছাতে হয়। আপনি সেই মাধ্যম হয়ে যেতে পারেন। এইটা সহায়তা। যদি বলেন এটা প্রমোশন করছি, হ্যাঁ করছি, কিন্তু কার করছি এটা মাথায় রাখুন, কার জন্য করছি।
শ্রীকৃষ্ণ আপনার জন্য সে অস্ত্র ধরবে না। আর যুদ্ধক্ষেত্রে গোলা বারুদ তীর কামান এরাই তো কথা বলে। মান্থলি চার্জেস বা এই যে পয়সাগুলি প্রয়োজন পড়ে, এগুলি এই যুদ্ধক্ষেত্রের গোলা বারুদ। সঠিক হাতে দিন। বারুদ কথা বলবে, শক্তি কথা বলবে জগতে। সঠিক কর্মে সঠিক হাতে শক্তি দিন, অস্ত্র দিন। যে হাত কৃষ্ণকে প্রমোট করে বা কৃষ্ণের মতো কিছুকে প্রমোট করে। না হলে দেহ প্রকৃতি বা দুর্যোধন কিন্তু একদম রেডি আছে সমাজের দখল নিতে। না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এটা দুর্যোধন বলল। আর আপনি কৃষ্ণের হাতে, কোনো অর্জুনের হাতে ব্রহ্মাস্ত্র দিলেন না। তাহলে বুঝুন এবারে দুর্যোধনের স্ট্যান্ডার্ডই সমাজ হতে শুরু করবে। এই জন্য আবারও বলছি, আমার কথাও নেবেন না। বিবেক নিরপেক্ষ হয়, ভাবুন, বিচার করুন, কারণ বিবেক প্রাকৃতিক নয়।